সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গতদিন ফাজানের নিয়ম নিয়ে আহ, আলোচনা করেছি এবং ফাজানের নিয়ম যে চারটি ছিল সেটি শেষ করেছি। এবং তোমরা এও জানো যে ফাজানের নিয়ম ছিল আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কতটা বেশি প্রকাশ পাচ্ছে সেই সম্পর্কে ধারণা। ওকে, তো আজকে আমরা প্রথমত আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখব। খেয়াল করো, আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে যে পার্থক্য, এটা এইচএসসি-তেও আলোচনা আছে, এমনকি ক্লাস 8-এও অনেক ক্ষেত্রে আলোচনা করা হয়। তোমরা জানো যে আয়নিক যৌগের বন্ধন প্রকৃতিটি কেমন, যে একটি ধনাত্মক আয়ন থাকে, সেটি ধাতু থেকে গঠিত হয়, এবং একটি ঋণাত্মক আয়ন থাকে বা অ্যানায়ন থাকে, সেটি অধাতু থেকে গঠিত হয়। এবং এই ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক যে আকর্ষণ, অর্থাৎ বিপরীতধর্মী আধানের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাই হচ্ছে আয়নিক বন্ধন। অপরদিকে সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়, দুটি অধাতু পরমাণু হয়, যেমন দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন সমান সংখ্যক ইলেকট্রনের যোগান দিয়ে সেটি শেয়ার করে বন্ধন গঠিত হয়। যে বন্ধনগুলো একক বন্ধন হতে পারে বা দ্বিবন্ধন হতে পারে অথবা ত্রিবন্ধনও হতে পারে। ওকে, তাহলে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ কিভাবে গঠিত হয় এটা আমরা জানলাম। এরপর হচ্ছে আয়নিক যৌগগুলোর ভৌত অবস্থা। বেশিরভাগ আয়নিক যৌগগুলো সাধারণ তাপমাত্রা ও চাপে কঠিন পদার্থ হিসেবে থাকে, আর সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয়, তরল বা কঠিন অবস্থায় থাকতে পারে। অপরদিকে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি, যেহেতু আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগ বা আয়নিক যৌগগুলো অনেক শক্তিশালী বা দৃঢ় হয়, বা এতে ক্যালাস গঠনগুলো খুব সুন্দর হয়, সেই জন্য আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয় সমযোজী যৌগ অপেক্ষা। অপরদিকে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলকভাবে কম হয়। আবার তড়িৎ পরিবাহিতার কথা যদি আমরা বলি, যেহেতু আয়নিক যৌগগুলো পোলার, সেহেতু এরা পানিতে কিন্তু খুব সহজেই দ্রবীভূত হয়। কিন্তু আয়নিক যৌগগুলো কঠিন অবস্থায় কিন্তু কোনো বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? তোমরা জানো যে আহ, তড়িৎ পরিবহন করার জন্য কোনো একটা রাসায়নিক পদার্থ যে তড়িৎ পরিবহন করবে, এর জন্য প্রথম শর্ত হচ্ছে সেই রাসায়নিক পদার্থে মুক্ত ইলেকট্রন থাকতে হবে বা আয়ন থাকতে হবে। যেহেতু আয়নিক যৌগ যখন কঠিন অবস্থা থাকে, যেমন এমএক্স যদি একটা আয়নিক যৌগ হয়, এই আয়নিক যৌগে কিন্তু যে আয়নগুলো আছে ক্যাটায়ন বা অ্যানায়ন, এরা কিন্তু মুক্ত অবস্থায় থাকে না। কঠিন অবস্থায় যখন থাকে তখন কিন্তু এই আয়নিক যৌগের আয়নগুলো মুক্ত অবস্থা থাকে না, একটা একটাকে আকর্ষণ করে। ফলে এখানে মুক্ত আয়ন নেই। তাহলে মুক্ত আয়ন না থাকলে কিন্তু সেটি বিদ্যুৎ প্রবাহ করবে না। কিন্তু যখন একে আমরা গলিয়ে ফেলি, গলাই, তখন কিন্তু আয়নগুলো পরস্পর থেকে একটু হলেও দূরে চলে যায়। যেহেতু তরল অবস্থায় চলে গেল, একটু হলে পরস্পর থেকে দূরে চলে যায়। তো যেহেতু এখন আয়নগুলো একটু মুক্ত অবস্থায় আছে, এখন কিন্তু সে বিদ্যুৎ প্রবাহ করবে। আবার যদি আমরা একে এর দ্রবণ তৈরি করি আয়নিক যৌগের, তখন কিন্তু আয়নগুলো পরস্পর থেকে আরো দূরে চলে যায়। তখন কিন্তু আয়নগুলো আরো মুক্ত হয়ে গেল, তখন কিন্তু আয়নিক যৌগগুলো আরো খুব সুন্দরভাবে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম? যেহেতু কঠিন অবস্থায় আয়নিক যৌগগুলোর আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে না, সুদৃঢ় অবস্থায় থাকে, একটি আয়ন অপর আয়নকে খুব ভালোভাবে আকর্ষণ করে, সেহেতু কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু যখন তাকে গলানো হয়, তরল করা হয়, তখন কিন্তু তাদের আয়নগুলো পরস্পর হতে একটু হলেও দূরে চলে যায়, অর্থাৎ মুক্ত হয়ে যায়। তখন কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আবার যদি তাদের দ্রবণ তৈরি করা হয়, পানিতে দ্রবীভূত করা হয়, তখন কিন্তু আয়নগুলো পরস্পর থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তারা আরো বেশি মুক্ত হয়ে যায়, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং দ্রবণে বিদ্যুৎ পরিবহন করতে পারে। অপরদিকে সমযোজী যৌগগুলো সাধারণত কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এরপর আসলে দ্রাব্যতা। যেহেতু আয়নিক যৌগগুলো বেশ সবাই পোলার, সেহেতু আয়নিক যৌগগুলো পানিতে বা পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়। অপরদিকে সমযোজী যৌগগুলোর মধ্যে যারা পোলার, তারা পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু যারা অপোলার বা নন পোলার, তারা কিন্তু পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু অপোলার দ্রাবক যেমন বেনজিন, অ্যালকোহল, এগুলোতে কিন্তু তারা দ্রবীভূত হয়ে থাকে। এরপর আসা থাকে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। আয়নিক যৌগগুলো পরস্পরের সঙ্গে যে বিক্রিয়া করে, তাদের বিক্রিয়াগুলো খুব দ্রুত গতিতে ঘটে। অপরদিকে সমযোজী যৌগের ক্ষেত্রে বিক্রিয়াগুলো ধীর গতিতে ঘটে। সমরূপতা, এটি আয়নিক যৌগের ক্ষেত্রে সমরূপতা দেখা যায়। সমরূপতা বিষয়টাই হচ্ছে যে এদের আণবিক গঠন একই রকম দেখতে। যেমন
সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বলি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটি একটি ইলেকট্রনের আদান প্রদানের ফলে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। অপরদিকে সিজিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রেও কিন্তু সমান সংখ্যক ইলেকট্রনের অর্থাৎ একটি করে ইলেকট্রনের আদান প্রদানের ফলে সিজিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। যেহেতু উভয় আয়নিক যৌগেই ইলেকট্রনের আদান প্রদান একই রকম, সেজন্য এদের আণবিক গঠন একই রকম। এই বিষয়টিকে বলা হয় সমরূপতা। অপরদিকে সমদ্বি যৌগে বিশেষ করে জৈব যৌগ দ্বারা তাদের ক্ষেত্রে দেখা যায় যেটাকে বলা হয় আইসোমারিজম বা সমানুতা বৈশিষ্ট্যটি আছে। ওকে, তাহলে আয়নিক যৌগ এবং সমদ্বি যৌগের মধ্যে আমরা পার্থক্য দেখলাম। এখন একটি বিষয়, সেটি হচ্ছে কখনো যদি কোনো একটি আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য কিছুটা হলেও প্রকাশ পায়, তখন কিন্তু সেই আয়নিক যৌগের আয়নিক বৈশিষ্ট্যগুলো একটু কমে যাবে, সমযোজী বৈশিষ্ট্যগুলো একটু গ্রো করবে। ব্যাপারটা কেমন? যেমন আমরা গতদিন আলোচনা করেছিলাম, ফাজনের নিয়ম থেকে কোন একটা আয়নিক যৌগে কতটা সমযোজী বৈশিষ্ট্য আছে সেটি কিন্তু ব্যাখ্যা করা যায়। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি ধরা হয় এবং যদি লিথিয়াম ক্লোরাইড ধরা হয়, এই দুটি যৌগই কিন্তু আয়নিক, কিন্তু আমরা ফাজার নিয়ম থেকে দেখেছি যে সোডিয়াম ক্লোরাইডের চেয়ে লিথিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্যটা তুলনামূলকভাবে কম। সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা লিথিয়াম ক্লোরাইডে আয়নিক বৈশিষ্ট্য একটু কম, সমযোজী বৈশিষ্ট্য একটু গ্রো করেছে, একটু বেশি পাওয়া যায়। তাহলে কি হবে? এটি আয়নিক হলেও এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কিছুটা হলেও প্রকাশ পাবে, অর্থাৎ এটি পানিতে কম দ্রবীভূত হবে সমযোজী যৌগের ন্যায়, এটি তড়িৎ প্রবাহ কম করবে, এটি গলনাঙ্ক স্ফুরণ কম হবে। তাহলে আজকের এই পার্থক্য প্রথমেই দেখার মেইন কারণ হচ্ছে আমরা কয়েকটি আয়নিক যৌগ নিয়ে আলোচনা করব এবং সেই আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কেন পার্থক্য হচ্ছে বা দ্রাব্যতা তাদের কেন পার্থক্য হচ্ছে সেই বিষয়গুলো ব্যাখ্যা করার জন্যই প্রথমে আমাদের এই দুই ধরনের যৌগের মধ্যে পার্থক্য দেখে নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো একটি আয়নিক যৌগে পোলারায়নের কারণে বা ধ্রুবায়নের কারণে যদি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায় একটু হলেও, তাহলে অবশ্যই সেই আয়নিক যৌগের মধ্যে কিছুটা হলেও সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে। ওকে, প্রথমে দেখা যাচ্ছে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। ধ্রুবায়ন বলতে পোলারায়ন ক্ষমতা। আমরা কতদিন দেখেছিলাম যে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনকে আকর্ষণ করে, ফলে সেই বহিঃ শক্তি স্তর কি হয়? ক্যাটায়নের দিকে বিকৃত ঘটে, অর্থাৎ আস্তে আস্তে এটি গোলাকার ভাব থেকে একটু বিকৃত হয়, এমন হয় এবং একটা সময় তারা সমযোজী যৌগের মতো হয়ে যায়। তাহলে কোন একটা আয়নিক যৌগে যদি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের এই যে বিকৃত হওয়া, এটাকে বলা হয় ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা। তাহলে কোন ক্যাটায়ন যত বেশি অ্যানায়নকে বিকৃত করতে পারবে সেই আয়নিক যৌগে বা সেই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি, ফলে সেই ক্যাটায়ন দ্বারা যে অ্যানায়নটি বিকৃত হলো ফলে এবং সেই যৌগটির মধ্যেও সমযোজী বৈশিষ্ট্য তখন প্রকাশ পাবে। ক্যাটায়নের ধ্রুবণ ক্ষমতা কি? যে ফাজানের সূত্র থেকে জানা যায় কোন আয়নিক যৌগ মধ্যস্থ অর্থাৎ কোন আয়নিক যৌগের ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে ধ্রুবায়িত হওয়ার মাত্রা বা ক্ষমতা, সেটাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা, যেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে অন্যভাবে আয়নিক বিভব বলা হয় বা আয়নিক পটেনশিয়ালও বলে। সেই ধ্রুবায়ন ক্ষমতার সমীকরণটি কি? ধ্রুবায়ন ক্ষমতা বলতে বোঝানো হয় ক্যাটায়নের আধান ভাগ ক্যাটায়নের ব্যাসার্ধ। আমরা কিন্তু গতদিন দেখেছিলাম যে ক্যাটায়নের আধান যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বেশি ঘটে, অর্থাৎ ধ্রুবায়ন বেশি ঘটে। অপরদিকে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি ছোট হয় বা ক্যাটায়নের আকার যদি ছোট হয়, তাহলেও কিন্তু ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা ধ্রুবায়ন বা পোলারায়ন বেশি ঘটে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। তাহলে ক্যাটায়নের ধ্রুবণ ক্ষমতা সমান কি? ক্যাটায়নের আধান ভাগ ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে উপরের মানটা যদি বাড়তে থাকে বা ক্যাটায়নের আধান যদি বাড়তে থাকে এবং নিচের মানটা যদি কমতে থাকে, অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ যদি কমে যায় বা ছোট হয়, তাহলে কিন্তু পোলারায়ন বেশি ঘটে। তাহলে ধ্রুবায়ন ক্ষমতা ফাই এর মান যত বাড়তে থাকবে, সেই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি তত বেশি ঘটবে এবং সেই ক্যাটায়ন যে আয়নিক যৌগের অংশ, সেই আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। ওকে, দেখো সাইয়ের মানের যে পর্যায় ভিত্তিক যে পরিবর্তন সেটা কেমন? প্রথমে কি আছে? পর্যায় সারণী একটি নির্দিষ্ট পর্যায় বরাবর সাইয়ের মানের পরিবর্তন।
এখানে কি লেখা আছে, পর্যায় সারণীর কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ক্যাটায়নের আধান বৃদ্ধি ও আয়নিক ব্যাসার্ধ কমতে থাকে, ফলে ওই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ফাই এর মান বৃদ্ধি পেতে থাকে। তাহলে কোন একটা পর্যায়ের কথা, যেমন আমরা যদি বলি যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, তৃতীয় পর্যায়ে প্রথম মৌলকে সোডিয়াম, তারপরে মৌল ম্যাগনেসিয়াম, তারপরে মৌল অ্যালুমিনিয়াম। তো আমরা যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে আধান +1, এটার ক্ষেত্রে +2, এর ক্ষেত্রে +3, অর্থাৎ আধান বৃদ্ধি পাচ্ছে, আধান বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা জানি কোন একটা ক্যাটায়নের আধান বৃদ্ধির সাথে সেই ক্যাটায়নের আকার ছোট হয় বা কমে যায়। তাহলে এই তিনটি আয়নের মধ্যে কিন্তু এটির আকার ছোট। তাহলে এটির আকার ছোট বা ব্যাসার্ধ ছোট, কিন্তু আধান বেশি, আধানের পরিমাণ বেশি। তাহলে অবশ্যই এটি ফাই এর মানও বেশি, এবং এটির ফাই এর মান যদি বাড়ে তাহলে এই আয়ন যে যৌগে থাকবে, যে আয়নিক যৌগে থাকবে, যে আয়নিক যৌগ, এই আয়নিক যৌগের ক্যাটায়ন দ্বারা বা অ্যালুমিনিয়াম আয়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বেশি ঘটেছে, ফলে এই যৌগটির মধ্যে কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তাহলে এই তিনটি যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কোনটিতে বেশি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সমযোজী বৈশিষ্ট্য বেশি আছে। তাহলে স্বাভাবিকভাবেই এই তিনটি যৌগের মধ্যে যেহেতু এটির সমযোজী বৈশিষ্ট্য বেশি, আয়নিক হওয়ার পরেও এটিতে সমযোজী বৈশিষ্ট্য আছে, তাহলে অবশ্যই এই তিনটি যৌগের মধ্যে এটির দ্রাব্যতা কমে যাবে, এটি গলনাঙ্ক স্ফুরণ কম হবে। ওকে, এরপর আসা যাক পর্যায় সারণীর একটি নির্দিষ্ট শ্রেণী বরাবর ফাই এর মানের পরিবর্তন। আমরা যদি প্রথম গ্রুপের কথা বলি, প্রথম গ্রুপের হাইড্রোজেনের পর কে আছে, লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। এদের আধান কিন্তু আমরা জানি, এরা সবসময় আয়নিক যৌগের কত আধান ব্যবহার করে, +1 ব্যবহার করে কিন্তু। তাহলে এই তিনটি ক্যাটায়নের ক্ষেত্রে এদের আধানের মান কিন্তু একই, অর্থাৎ ক্যাটায়নের আধান কিন্তু একই, এই যে ক্যাটায়নের আধান একই, কিন্তু এদের ব্যাসার্ধ কথা যদি চিন্তা করা যায়, সবচেয়ে কম ব্যাসার্ধ কার, এটির। তাহলে যার ব্যাসার্ধ কম হবে তার ক্ষেত্রে কিন্তু ফাই এর মান বেশি হবে। তাহলে এই তিনটি আয়নের মধ্যে এই লিথিয়াম আয়নের ব্যাসার্ধ কম, সেজন্য এই লিথিয়াম আয়নের ক্ষেত্রে ফাই এর মানটাই বেশি, এবং ফাই এর মান যদি বেশি হয় সেই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বেশি ঘটে, এবং সেই ক্যাটায়ন যে আয়নিক যৌগে আছে সেই আয়নিক যৌগে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। তাহলে এই তিনটি আয়নিক যৌগের মধ্যে এই আয়নিক যৌগে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাচ্ছে। তার অর্থ এই তিনটি যৌগের মধ্যে এই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, দ্রাব্যতা কম হবে, তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যাবে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। ওকে, এরপর একই ধাতব মৌলের পরমাণুর ধনাত্মক আয়ন বৃদ্ধির সাথে ফাই এর মানের পরিবর্তন। একই ধাতব মৌল, যেমন আয়রন, আয়রনের দুইটি জারণ অবস্থা আছে, +3 এবং +2। এই যে দুটি জারণ অবস্থা আছে বা আধান অবস্থা আছে, ধনাত্মক আধান অবস্থা, এই দুটি আধান অবস্থার মধ্যে কিন্তু এটির আধানের পরিমাণ বেশি, +3, এটির আধানের পরিমাণ কম। তাহলে আধান বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে, ফাই বৃদ্ধি পাবে। তাহলে ফাই এর মান যদি বৃদ্ধি পায় সেই ক্যাটায়ন দ্বারা বিকৃতি বেশি, এবং ক্যাটায়ন দ্বারা বিকৃতি বেশি করলে সেই যৌগে কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তাহলে এই দুটি যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কোনটাতে বেশি, অবশ্যই এটি বেশি, এটিতে বেশি, কারণ এটিতে ফেরিক আয়ন আছে বা Fe3+ আছে, অর্থাৎ এখানে ক্যাটায়নের ফাই এর মান বা ধ্রুবায়ন ক্ষমতার মান বেশি। ওকে, ধ্রুবায়নের ফলে বা পোলারায়নের ফলে যৌগের যে ধর্মের পরিবর্তন ঘটে সেটি এখন আমাদের আলোচনার বিষয়। প্রথমত গলনাঙ্কের প্রভাব। তাহলে আমরা কি জানলাম, যে ফাই এর মান যদি বৃদ্ধি পায় সেই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সেই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বেশি ঘটে এবং সেই যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তাহলে এই তিনটি যৌগের মধ্যে কোনটির ফাই এর মান বেশি, অ্যালুমিনিয়াম আয়নের। কারণ কি, কারণ এটির আধানের পরিমাণ বেশি এবং আকারটি ছোট। তাহলে এটি যদি ফাই এর মান বেশি, তাহলে এটি দ্বারা বিকৃতি বেশি ঘটবে অ্যানায়নের, এবং এই আয়ন যে যৌগে আছে সেই যৌগে কি বেশি প্রকাশ পাবে, সমযোজী বৈশিষ্ট্য। দেখো এই তিনটি যৌগের মধ্যে এই যৌগটির যে ক্যাটায়ন আছে তার ফাই এর মান হচ্ছে সবচেয়ে বেশি, এবং তার গলনাঙ্ক স্ফুটনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, গলনাঙ্কের ক্ষেত্রে তার গলনাঙ্ক সবচেয়ে কম, অর্থাৎ সমযোজী যৌগের মতো বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসছে। তাহলে এই তিনটি যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কেন কম হলো, তার ব্যাখ্যা কিন্তু এই ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারায়ন ক্ষমতা। ওকে, এবার কি আছে, সম আধানযুক্ত একই শ্রেণীর ক্যাটায়নের যৌগগুলির গলনাঙ্কের পরিবর্তন। সম আধানযুক্ত, খেয়াল করো এই যে তিনটি যৌগ আছে, তিনটি যে যৌগ আছে এই তিনটি যৌগ কিন্তু 2 নাম্বার শ্রেণীর,
ক্যাটায়ন দ্বারা গঠিত। 2 নাম্বার গ্রুপ। গ্রুপ 2 এ কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই তিনটি ক্যাটায়নের কিন্তু আধান একই। বেরিলিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং ক্যালসিয়াম 2 প্লাস। তিনটির আধান একই, ক্যাটায়নের আধানের মান একই। কিন্তু এই তিনটি আয়নের মধ্যে কিন্তু এই আয়নটির ব্যাসার্ধ কিন্তু কম। যার ব্যাসার্ধ কম তার ফাইয়ের মান কি হবে? বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে এই আয়নটির ফাইয়ের মান বেশি, যেমন এখানে দেখো এই আয়নটির ফাইয়ের মান বেশি। যে ক্যাটায়নের ফাইয়ের মান বেশি হবে সেই ক্যাটায়ন দ্বারা বিকৃতি বেশি ঘটবে এবং সেই যোগে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তাহলে এই তিনটি যোগের মধ্যে কিন্তু এই তিনটি যোগ আয়নিক যোগের মধ্যে সবচেয়ে বেশি সমযোজী হচ্ছে বৈশিষ্ট্য আছে এটির মধ্যে। সেই জন্য দেখো এই গলনাঙ্ক তুলনামূলকভাবে কম, 405 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে ফাইয়ের মানের কারণে বা ধ্রুবায়নের ফলে কিন্তু গলনাঙ্কের প্রভাব ঘটে, প্রভাব পড়ে আর কি গলনাঙ্কের উপর। এবার দেখো একই ক্যাটায়ন ও সমাধানযুক্ত বিভিন্ন আকারে অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের গলনাঙ্কের পরিবর্তন। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড যদি আমরা চিন্তা করি, চারটি যৌগের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন কিন্তু একই, ক্যাটায়ন কিন্তু একই। কিন্তু খেয়াল করো এই চারটি যৌগের মধ্যে এই যৌগটির গলনাঙ্ক মান কিন্তু কম। তাহলে বোঝা যাচ্ছে এই চারটি যৌগের মধ্যে এই যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি আছে বা আয়নিক বৈশিষ্ট্য কম আছে। কেন এমন? চারটি ক্ষেত্রে তো ক্যাটায়ন একই, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু অ্যানায়নের মান বা অ্যানায়ন কিন্তু ভিন্ন। অ্যানায়নের মধ্যে সবচেয়ে বড় আকার কোনটি? এটি আমরা কিন্তু পড়েছিলাম যে অ্যানায়নের আকার বড় হলে সেই অ্যানায়ন বেশি বিকৃত হয় ক্যাটায়ন দ্বারা এবং সেই যৌগে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এই তিনটি অ্যানায়নের মধ্যে সবচেয়ে কোন অ্যানায়নটি বেশি বিকৃত হবে ক্যাটায়ন দ্বারা? আয়োডাইড আয়ন। তাহলে এই আয়োডাইড আয়ন যে যৌগে আছে সেই যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তো সেই জন্য এই চারটির মধ্যে গলনাঙ্ক কমে গিয়েছে। ওকে, একইভাবে এই দুটি যৌগের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এই ফেরিক আয়নের ক্যাটায়ন ফেরিক আয়নের বা এই ক্যাটায়নটির ধ্রুবায়ন ক্ষমতা বেশি, অর্থাৎ এই দ্বারা যে যৌগটি গঠিত হয়েছে ফেরিক ক্লোরাইড, এর কিন্তু গলনাঙ্ক স্থিরাঙ্ক কম হবে ফেরাস ক্লোরাইড অপেক্ষা। ওকে, একইভাবে আমরা এই তিনটি ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি। দেখো এই তিনটি যৌগের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন কিন্তু একই, সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম, কিন্তু এই তিনটি আয়নের মধ্যে কিন্তু কোন আয়নে এ বেশি? নাইট্রাইট অ্যানায়নের আধান বেশি। এবং আমরা জানি ক্যাটায়ন হোক অথবা অ্যানায়ন হোক তাদের আধান বৃদ্ধির সাথে প্লোরায়ন ক্ষমতা বৃদ্ধি পায় বা ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এই তিনটি অ্যানায়নের মধ্যে যেহেতু নাইট্রাইট আয়নের আধান বেশি, অতএব এই অ্যানায়নটি বেশি বিকৃতি ঘটবে ক্যাটায়ন দ্বারা, ফলে এই যৌগটিতে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সেজন্য দেখো এই যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম এবং এটি সবচেয়ে বেশি। ওকে, তাহলে গলনাঙ্কের পরিবর্তন ঘটতে পারে ধ্রুবায়ন ক্ষমতার মানের জন্য বা প্লোরায়ন ক্ষমতার মানের জন্য। আবার আমরা পড়েছিলাম যে এই যে এটি যে ফাজানের 3 নম্বর যে নিয়মটি ছিল যে ক্যাটায়নের বহিঃস্থ ইলেকট্রন বিন্যাস এমন তার দ্বারা প্লোরায়ন বেশি ঘটে কোনটি অপেক্ষা? যে ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস এই H2P6 অপেক্ষা। কারণ কি আমরা পড়েছিলাম যে সেক্ষেত্রে আমরা জানি যে আচ্ছাদন প্রভাব, যে s অরবিটাল ইলেকট্রন সবচেয়ে বেশি আচ্ছাদন করে রাখতে পারে নিউক্লিয়াসকে, তার চেয়ে কম পারে p ইলেকট্রন, p অরবিটাল ইলেকট্রন তার চেয়ে কম পারে d অরবিটাল ইলেকট্রন এবং সবচেয়ে কম পারে f অরবিটাল ইলেকট্রন। যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে তার বহিঃস্থ ইলেকট্রন গুলো s বা p অরবিটালে আছে, সেহেতু এই ইলেকট্রন গুলো সোডিয়ামের নিউক্লিয়াসকে বেশি আচ্ছাদিত করে রেখেছে, ফলে সোডিয়ামের নিউক্লিয়াস অ্যানায়নকে বেশি বিক্রি করতে পারেনি। অপরদিকে কপারের ক্ষেত্রে তাদের বহিঃস্থ ইলেকট্রন গুলো কোথায় আছে? d অরবিটালে। ডি অরবিটাল ইলেকট্রন গুলো কেমন আচ্ছাদন করে রাখতে পারে? s এবং p অপেক্ষা কম, অর্থাৎ কপারের নিউক্লিয়াসের প্রোটন তাদের বহিঃস্থ ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা কম আচ্ছাদিত হয়ে আছে, ফলে কপারের নিউক্লিয়াস খুব সহজে অ্যানায়নকে বা ক্লোরাইড আয়নকে বেশি বিকৃত করতে পারবে এবং তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। এই কারণে এই দুটি যৌগের মধ্যে কিন্তু সমযোজী বৈশিষ্ট্য কোনটা বেশি আছে? কিউ প্লাস ক্লোরাইড, এই জন্য এদের গলনাঙ্ক দেখো কম হয়েছে। ওকে, এবার আসলে দেখ দ্রাব্যতার প্রভাবও বা দ্রাব্যতার উপরও প্রভাব আছে ফাই এর মানের। আমরা একটু আগে দেখলাম এই তিনটি যৌগের মধ্যে লিথিয়াম আয়নের ফাই এর মান বেশি, সেই জন্য এটি দ্বারা বিকৃতি বেশি ঘটে এবং এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায় এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? তাদের দ্রাব্যতা কম পানিতে। সেই জন্য কিন্তু এই তিনটি যৌগের মধ্যে সবচেয়ে পানিতে কম দ্রবীভূত হয় কোনটি? লিথিয়াম ক্লোরাইড। এটি কিসে দ্রবীভূত হবে? অ্যালকোহল, পিরিডিন এই ধরনের জৈব দ্রাবকে বা অপলার দ্রাবকে।
আর এরা কিসে বেশি দ্রবীভূত হবে? পোলার দ্রাবকে বা আহ, পানিতে। এরা জৈব দ্রাবক কিন্তু দ্রবীভূত হবে না। ওকে, এখন এখানে যে তিনটি যৌগ আছে, তিনটি যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন একই, কিন্তু অ্যানায়নের দিক থেকে সবচেয়ে বড় অ্যানায়ন কোনটি? আয়োডাইড। তাহলে এটির ক্ষেত্রে পোলারায়ন বেশি ঘটেছে, অ্যানায়ন আকার বড় হলে পোলারায়ন বেশি ঘটে, এবং যেখানে পোলারায়ন বেশি ঘটবে সেখানে সমাজীব বৈশিষ্ট্য বেশি। তাহলে এই চারটি যৌগের মধ্যে সমাজীব বৈশিষ্ট্য কোনটাতে বেশি? সিলভার আয়োডাইড। তাহলে এটি পানিতে কম দ্রবীভূত হবে। যেমন পানিতে দ্রবীভূত হয়েছে সবচেয়ে কম কোনটি? এটি। একইভাবে এর পরের টপিক গুলো এরকমই হয়। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা এর পরের টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব, সেটি হচ্ছে ডাইপোল মোমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। তোমরা সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।